ভারতের অপপ্রচারের জবাব সবাই একসঙ্গে দেবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না জানালেন নতুন আইজিপি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন 23 বিচারপতি। এবং বিজয় দিবসে কুচকাওয়াজে নয়, দেশ জুড়ে বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব সবাই একসঙ্গে দেবে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন। গত 2 ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বর্তমানে দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না, তাদের গ্রেপ্তারের অভিযান চালানো হবে না। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না, তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত নয় অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তিনি আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি নিয়ে এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া 23 বিচারপতি প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে যাবেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। গত 8 অক্টোবর রাষ্ট্রপতি তাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন 9 অক্টোবর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। মহান বিজয় দিবসে এবার জেলা উপজেলা পর্যায়ে হচ্ছে না শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে, এর বদলে আয়োজন করা হচ্ছে বিজয় মেলা। প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে বিজয় মেলায় থাকবে চারু কারু স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য। মেলায় পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবে স্থানীয় জেলা উপজেলা প্রশাসন। সরকার বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি আয়োজনে বরাদ্দ বাড়িয়েছে গতবারের চেয়ে 3 গুণ। গত বছর এ খাতে বরাদ্দ ছিল 3,87 লাখ টাকা। এবছর বাড়িয়ে 9,21,25,000 টাকা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইশরাত চৌধুরী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11:15টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। চন্দনের ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি মামলার 1 নং আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির মর্যাদা দিয়ে গ্যাজেট জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য গ্যাজেটের খসড়া অনুমোদনের জন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। একই সঙ্গে এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধান
সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ও উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদে বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, 1987 সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে। বায়ু দূষণে বিশ্বের 126 শহরের তালিকার প্রথম স্থানে ঢাকা। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে IQAR-এ বাতাসের মান সূচকে ঢাকার স্কোর 354। এ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর 229। 222 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটোর। একই সময়ে 206 স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। এছাড়া 204 স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসা মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন মিশেল বার্নিয়ের সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হলেন মিশেল বার্নিয়ের সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। শীঘ্রই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনৈতিক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় বার্নিয়েকে। পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে সংকট আরও বাড়ে। এই ধারাবাহিকতায় বিরোধী আইন প্রণেতারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। ম্যাক্রো বলেছেন, বুধবারের ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি পদত্যাগ করবেন না। অস্তিত্বহীন সরকারের বিব্রতিকর পরিস্থিতি এড়াতে ম্যাক্রো দ্রুত একজন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ এই সপ্তাহান্তে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস সফরে আসছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে 4 বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা হলো। বুধবার 4 হাত 1 হলো নাগা সবিতার। সোনালী সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন নবদম্পতি। এর আগে আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী তারকা নাগার্জুন আক্কিনেনি। তারপর থেকে দুই পরিবার মেতেছিল বিয়ের আচার অনুষ্ঠানে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। তেলেগু নিয়মে বিয়ে সারলেন নাগা ও সবিতা। গত কয়েকদিন ধরেই চর্চায় ছিল তারকা জুটির বিয়ে নিয়ে। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা গিয়েছিল রাজস্থানের প্রাসাদে বসবে বিবাহ বাসর, কিন্তু অতিরিক্ত অতিশয্যে যেতে চাননি নাগা ও সবিতা, তাই বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিও। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত বিয়ের ছবি প্রকাশ্যে এলো। এবার খেলাধুলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ বেলা 2টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে। এর আগে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের নারী দলকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-20তে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। এখানেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজের প্রথম টি-20 ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অবশ্যই সিরিজ জেতার চিন্তা থাকবে। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
ভারতের অপপ্রচারের জবাব সবাই একসঙ্গে দেবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না জানালেন নতুন আইজিপি। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল ট্রাইব্যুনাল। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন 23 বিচারপতি। এবং বিজয় দিবসে কুচকাওয়াজে নয়, দেশ জুড়ে বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।